এর আগে যে ক্লাসগুলো করিয়েছি, তো সেখানে কিন্তু আমরা মেন যে জিনিসগুলো এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ এখান থেকে একটা কোশ্চেন, বড় কোশ্চেন আসে, বারবার করে বলছি যে মাইক্রোটিবিউলস কোষীয় অঙ্গাণুগুলোর মধ্যে যে কোনো একটা স্ট্রাকচার আসে 5 মার্কসের জন্য। যে কোনো একটা গঠন আসতে পারে কোষীয় অঙ্গাণু, সেটা নিউক্লিয়াস হতে পারে, ক্লোরোপ্লাস্ট হতে পারে, সেটা হতে পারে প্লাস্টিড হতে পারে, ক্লোরোপ্লাস্ট হতে পারে, বা সেন্ট্রিওলের কার্টিল মডেল। তো এইগুলোর মধ্যে একটা 5 মার্কসের কোশ্চেন এসে থাকে। ওকে, আর বাকিগুলো থেকে মোটামুটি শর্ট কোশ্চেন আসতে পারে, 3 মার্কসের কোশ্চেন আসতে পারে, ফাংশন আসতে পারে। তো যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেগুলো আমরা কভার করে ফেলেছি। এরপর যেটুকু বাকি আছে সেটুকু তোমরা রিডিং পড়ে রাখবে শর্ট কোশ্চেনের জন্য। তো দেখো, আগের দিন আমরা পড়েছিলাম মাইক্রোটিবিউলস। ওকে, অর্থাৎ দেখেছিলাম যে কোষ বিভাজনের সময় যে সেন্ট্রিওলের দুপাশ থেকে যে অ্যাস্ট্রাল রশ্মি নির্গত, সেখান থেকে যে টিবিউলসগুলো, নালিকাগুলো, যাকে আমরা মাইক্রোটিবিউলস বলেছি, যেগুলো কি করে কোষ বিভাজনের সময় কোষকে চলনে সাহায্য করে। আজকে আমরা দেখব মাইক্রোফিলামেন্ট। মাইক্রোফিলামেন্ট কি? এটা কিন্তু উদ্ভিদ এবং প্রাণী কোষের ক্ষেত্রে, উভয় কোষের ক্ষেত্রে সাইটোপ্লাজমের মধ্যে বর্তমান অতি সূক্ষ্ম সংকোচনশীল কিছু তন্তু, এটাও ফাইবার, এটাও কিন্তু কোষীয় চলনে অংশগ্রহণ করে। তাহলে কি বললাম মাইক্রোফিলামেন্ট? যে উদ্ভিদ এবং প্রাণী কোষের সাইটোপ্লাজমে বর্তমান প্রোটিন নির্মিত, এগুলো খুব বেশি পড়া দরকার নেই, একবার করে পড়ে নেবে তাহলেই হবে। প্রোটিন নির্মিত যে সূক্ষ্ম সংকোচনশীল তন্তু, যেটা কোষীয় চলনে অংশগ্রহণ করে। আবিষ্কার করেন কে? বিজ্ঞানী। এগুলো রিডিং পড়বে, মুখস্থ মনে রাখা দরকার নেই। বিজ্ঞানী কর্ন, তিনি 1968 খ্রিস্টাব্দে প্রথম আবিষ্কার করেছিলেন মাইক্রোফিলামেন্ট। এটা কোথায় কোথায় পাওয়া যায়? মাইক্রোফিলামেন্ট পাওয়া যায় সমস্ত ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে, সাইটোপ্লাজমীয় ধাত্রে। ওকে, আচ্ছা, আর কোথায় পাওয়া যায়? পেশি কোষে, আর ক্ষরণ কোষে। ঠিক আছে, সাইটোপ্লাজমীয় ধাত্রে, পেশি কোষে, ক্ষরণ কোষে মাইক্রোফিলামেন্ট বর্তমান। এবারে দেখো মাইক্রোফিলামেন্টের স্ট্রাকচার দেবো। এই স্ট্রাকচারটা ইম্পর্টেন্ট ওইভাবে নয়, ওরকম নয়, এগুলো অতটা আসবে না, বাট তোমরা জাস্ট রিডিং করে রাখবে। এখানে কিছু প্রোটিনস আছে, সেই প্রোটিনসের নামগুলো মনে রাখবে, ততটা ইম্পর্টেন্ট নয়। এখানে এই মাইক্রোফিলামেন্টের গঠনে দুই ধরনের প্রোটিন বর্তমান। একটা হচ্ছে অ্যাক্টিন, প্রোটিনযুক্ত তন্তু, অ্যাক্টিন প্রোটিনযুক্ত তন্তু। দুই হচ্ছে মায়োসিন প্রোটিনযুক্ত তন্তু বা অনুতন্তু। ওকে, দেখো এরপরে এই যে অ্যাক্টিন আর মায়োসিন প্রোটিন, এগুলো আমি যখন পড়েছিলাম তোমাদের প্রাণীকলা, সেখানে পেশি কোষের সময় বলেছিলাম যে পেশি কোষের মধ্যে থাকে অ্যাক্টিন এবং মায়োসিন প্রোটিন, সেই অ্যাক্টিন আর মায়োসিন প্রোটিনের কথা বলা হচ্ছে। ওকে, তাহলে মাইক্রোফিলামেন্ট দুই ধরনের অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে অ্যাক্টিন প্রোটিনযুক্ত তন্তু, মানে অ্যাক্টিন প্রোটিন যুক্ত কিছু ফাইবার, যে ফাইবারের মধ্যে অ্যাক্টিন প্রোটিন থাকে তাকে অ্যাক্টিন প্রোটিনযুক্ত ফাইবার বলা হচ্ছে। আর যে ফাইবার বা তন্তুর মধ্যে মায়োসিন প্রোটিন থাকে তাকে বলা হচ্ছে যে মায়োসিন প্রোটিনযুক্ত ফাইবার। মানে এই ধরনের কি হচ্ছে, অ্যাক্টিন প্রোটিনগুলো অবস্থান করে। এবারে এইগুলো কি হচ্ছে, আমরা যদি মাইক্রোস্কোপের নিচে দেখি তখন আমরা দেখবো এটা টুইস্ট, মানে এভাবে পিছিয়ে অবস্থান করছে, এরকম লম্বাটে নয়। ওকে, এই যে জিনিসগুলো, এগুলো কি প্রোটিন? এগুলো হচ্ছে অ্যাক্টিন প্রোটিন। এরকম বলা হয় এফ অ্যাক্টিন, মানে বিভিন্ন ধরনের প্রোটিনের ভাগ আছে, এফ অ্যাক্টিন প্রোটিন দ্বারা গঠিত। আর এর মাঝখানে এই ধরনের পেঁচানো কিছু অংশ প্রোটিন বর্তমান, এইগুলোকে বলা হচ্ছে মায়োসিন প্রোটিন। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মায়োসিন প্রোটিন। তাহলে এই দুটো জিনিসের নাম মনে রাখবে যে মাইক্রোফিলামেন্টের মধ্যে কোন কোন প্রোটিন বর্তমান, অ্যাক্টিন এবং মায়োসিন। এবারে দেখো এই যে দেখতে পাচ্ছ এর মাঝে মাঝে টুইস্ট, মানে ভাঁজ লক্ষ্য করা যায়। ঠিক আছে, এই মাইক্রোফিলামেন্টের মাঝে মাঝে ভাঁজ লক্ষ্য করা যায়। ওকে, তো সেই অ্যাক্টিন তন্তুতে যে সূক্ষ্ম তন্তুগুলো পরস্পর পিছিয়ে, মানে এই যে পেঁচানো অবস্থায় যখন থাকছে, এই প্রতিটি প্যাঁচের খাঁজে ট্রোপোমাইসিন এবং গোলাকার ট্রোপোনিন প্রোটিনযুক্ত থাকে। বারবার বলছি, এটা কিন্তু লম্বাটে নয়, মানে এই ধরনের প্যাঁচের মতো অংশ নিয়ে গঠিত, যেখানে কি থাকছে, অ্যাক্টিন প্রোটিনগুলো
বর্তমান, এবং সেই অ্যাক্টিন প্রোটিনের গায়ে গায়ে কি থাকে, মায়োসিন প্রোটিন। তো এই যে প্যাঁচ, এই যে খাঁজ, সেই প্যাঁচের মধ্যে কি ধরনের প্রোটিন থাকে আমি জাস্ট দেখাচ্ছি। এটা যদি প্যাঁচ হয় তাহলে এই প্যাঁচের মধ্যে একটা থাকে, নাম কি, নামটা মনে রাখবে প্রোটিনের নামটা, ট্রোপোমাইসিন, মায়োসিন, মায়োসিন প্রোটিনের ভাগ ট্রোপোমায়োসিন, আর একটা থাকে ট্রোপোনিন। তাহলে ট্রোপোমায়োসিন ট্রোপোনিন কি, এটাও প্রোটিন। কোথায় থাকে ট্রোপোমায়োসিন ট্রোপোনিন? এটা থাকে যে এই যে মাইক্রোফিলামেন্টের অ্যাক্টিন এবং মায়োসিন প্রোটিনের যে যে স্ট্রাকচার, তার যে ভাঁজ, যে খাঁজ, যে টুইস্ট, সেই খাঁজের মধ্যে থাকে ট্রোপোমায়োসিন এবং ট্রোপোনিন। মনে থাকবে প্রোটিন বর্তমান। ওকে, আচ্ছা, এই যে এরা কতগুলো অ্যাক্টিন প্রোটিন নিয়ে গঠিত, অনেকগুলো অ্যাক্টিন তন্তু পরস্পর সঙ্গে যুক্ত হলে থাকে আমরা বলি পলিমার, তাই না? একটা থাকলে মোনোবার বলি, দুটো থাকলে ডাইমার বলি, আর যখন অনেকগুলো পরপর যুক্ত থাকে তখন তাকে বলি পলিমার। তাহলে বলতে পারি যে অ্যাক্টিন প্রোটিনের একটা পলিমার নিয়ে গঠিত, বা যাকে জি অ্যাক্টিনও বলা হয়, এফ অ্যাক্টিন বা গ্লোবিউলার অ্যাক্টিন নামে পরিচিত। তাহলে এই যে অনেকগুলো অ্যাক্টিন প্রোটিন পরস্পর সঙ্গে যুক্ত হয়েছে, যাকে জি অ্যাক্টিন বলা হয় বা গ্লোবিউলার অ্যাক্টিন নামে পরিচিত। ওকে, এই জি অ্যাক্টিনগুলো, এফ অ্যাক্টিন, জি অ্যাক্টিন, ওকে, এই জি অ্যাক্টিনগুলো আবার পরস্পর সঙ্গে একত্রিত হয়ে বা যুক্ত হয়ে তারা ফিলামেন্ট বা অ্যাক্টিন এফ গঠন করে। তাহলে বোঝো অ্যাক্টিন এফ কখন বলবো, বলছি এই যে দেখতে পাচ্ছ, মানে যখন অ্যাকচুয়ালি ফিলামেন্ট তৈরি হয়ে যায় তখন তাকে আমরা বলছি এফ অ্যাক্টিন প্রোটিন। তার আগে এই এফ অ্যাক্টিন মানে এইগুলো, এই যে এই অংশগুলো, এই এফ অ্যাক্টিন গঠিত হয়েছে কি দ্বারা, জি অ্যাক্টিন দ্বারা। অনেকগুলো জি অ্যাক্টিন এর মধ্যে পরস্পরে মিলিত হয়ে তৈরি হয়েছে এফ অ্যাক্টিন। জাস্ট রিডিং করবে, অত মনে রাখা দরকার নেই, ইম্পর্টেন্ট একদমই নয়, যেগুলো ইম্পর্টেন্ট অবশ্যই বলবো। জাস্ট মনে রাখবে দু ধরনের প্রোটিন, অ্যাক্টিন এবং মায়োসিন। অ্যাক্টিন মায়োসিন একত্রিত হয়েছে এবং তারা প্যাঁচিয়ে অবস্থান করে, প্রত্যেকটা প্যাঁচে কি থাকে, ট্রোপোমায়োসিন এবং ট্রোপোনিন প্রোটিন। ওকে, তাহলে এই অ্যাক্টিনের মধ্যে দুটো খাঁজের প্যাঁচে বোধহয় প্রোটিনের কি নাম বললাম, যে একটা হচ্ছে ট্রোপোমায়োসিন আর ট্রোপানিন। আবার এই যে মায়োসিন ফিলামেন্ট, যেটা স্থূল দেখতে পাচ্ছ, এই যে স্থূল মোটা আকৃতি যে ফিলামেন্ট, প্রোটিনযুক্ত ফিলামেন্ট, সেটা আবার দুই প্রকারের। কোথাও কোথাও হচ্ছে তোমার খুব লাইট হালকা প্রকৃতির মায়োসিন প্রোটিন থাকে, আবার কোনো কোনো অঞ্চলে মায়োসিন প্রোটিনের পরিমাণটা খুব গাঢ় পরিমাণে থাকে বা বেশি পরিমাণে থাকে। তো এই মায়োসিন প্রোটিন মানে এই যে দেখতে পাচ্ছ যে অ্যাক্টিনের উপরে যে এরকমভাবে অবস্থান করেছে মায়োসিন প্রোটিন, এই মায়োসিন প্রোটিন আবার দুই প্রকারের। একটা হচ্ছে লাইট মেরোমায়োসিন, একটা লাইট মেরোমায়োসিন, ওকে, আর একটা হেভি মেরোমায়োসিন। নামটা মুখে বলছি, লিখে নাও, লাইট মেরোমায়োসিন আর হেভি মেরোমায়োসিন। ওকে, লাইট মেরোমায়োসিন আকৃতির রডের মতো স্ট্রাকচার হয়ে থাকে, পরস্পরের সঙ্গে দৈর্ঘ্যভাবে অবস্থান করে এবং মায়োসিনের কাঠামো গঠন করতে সাহায্য করে। আর হেভি মায়োসিনের দুটি অংশ দণ্ডাকার এবং মস্তক, যা হেভি মায়োসিন গঠন করতে সাহায্য করে। অর্থাৎ এই যে ব্রিজের মতো একটা অংশ দেখা যাচ্ছে, এই অংশটা মায়োসিন দুই ধরনের বলবে, এটা লাইট মায়োসিন, এটা হেভি। অর্থাৎ লাইট মায়োসিন সেটা হচ্ছে তোমার একটু রডের মতো স্ট্রাকচার হয়ে থাকে এবং সেখানে হালকা পরিমাণে খুব কম প্রোটিনযুক্ত অংশ, এবং যেটা হেভি মায়োসিন, সেই হেভি মায়োসিনটা হচ্ছে কি না, এবার দুটি অংশ নিয়ে গঠিত হেভি মায়োসিন। এখানে তোমাদের অত ডিটেল স্ট্রাকচার নেই, তোমাদের ডিটেল স্ট্রাকচার এখানে মাইক্রোফিলামেন্টে জাস্ট সামান্য পরিমাণে দিয়েছে, বাকি তোমাদের জানা দরকার নেই। যখন তোমাদের পরের সিলেবাসে থাকবে তখন তোমরা জানবে, মানে পরবর্তীকালে যখন অনার্স করবে তখন। তো তার দুটো অংশ, দণ্ডাকৃতি অংশ, মস্তক, মানে এই ধরো এটা যদি হেভি মায়োসিন হয় তা তার সামনের অংশটা হচ্ছে মস্তক অংশ, আর লম্বাকৃতি দণ্ড অংশ নিয়ে গঠিত। ব্যাস, ঠিক আছে। তো এই হচ্ছে মাইক্রোফিলামেন্টের স্ট্রাকচার। জাস্ট প্রোটিনের নাম মনে রাখবে, আর কিচ্ছু করা দরকার নেই। আচ্ছা, এর কাজ কিন্তু অনেক, কাজটা করে রাখবে, কাজটা ইম্পর্টেন্ট, স্ট্রাকচার কিন্তু একদমই ইম্পর্টেন্ট নয়। জাস্ট প্রোটিনের নাম মনে রাখবে, বারবার করে বলছি, অ্যাক্টিন মায়োসিন প্রোটিনটা কি, তার বেশি আর কিছু মনে রাখার দরকার নেই। এটা এমনিতে বড় চ্যাপ্টার, যেগুলো বলবো সেগুলো করবে। দেখো কাজ, এর তাহলে মাইক্রোফিলামেন্টের কাজ কি, সাইটোপ্লাজমের স্কেলিটন গঠন করে। স্কেলিটন মানে বাইরের স্ট্রাকচার, সাইটোপ্লাজমের যে বাইরের যে অংশ সেটা গঠনের অংশগ্রহণে মাইক্রোফিলামেন্ট। আর কি, সাইটোপ্লাজমীয় চলন, ফ্যাগোসাইটোসিস, পিনোসাইটোসিসকে নিয়ন্ত্রণ করে। আর কি করে, সাইটোপ্লাজমীয় চলন, বই আছে এগুলো তোমরা পড়ে নিও। ওকে, সাইটোপ্লাজমীয়
চলন, ফ্যাগোসাইটোসিস, পিনোসাইটোসিস প্রভৃতি কি করে? নিয়ন্ত্রণ করে। প্রভৃতি নিয়ন্ত্রণ করে, তাই না? সাইটোপ্লাজমের মানে সাইটোপ্লাজমের মধ্যে থাকা যে অংশগুলো সেগুলো মানে কোষের মধ্যে সাইটোপ্লাজমে থাকা অংশগুলোকে মুভমেন্ট করতে সাহায্য করে হচ্ছে তোমার কি এই মাইক্রোফিলামেন্টগুলো। আর ফ্যাগোসাইটোসিস বলেছি, ফ্যাগোসাইটোসিস মানে হচ্ছে তোমার বাইরে থেকে কোনো ফুড বা কোনো কিছুকে যখন ইনভ্যাজিনেশনের মাধ্যমে যখন কি হচ্ছে ভিতরে সেল তার ভিতরে প্রবেশ করছে, অর্থাৎ এটা যদি কোষ হয় আর এখানে থাকা যদি কোনো খাদ্যবস্তু হয় সেটা এক্সোসাইটোসিস মানে এই প্লাজমা মেমব্রেন ভাঁজপ্রাপ্ত হয়ে এটাকে যখন ভিতরের দিকে এনগাল্ভ করে তখন সেই পদ্ধতিকে বলা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। ওকে, আচ্ছা পিনোসাইটোসিস যখন বাইরে বের করছে, আচ্ছা প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে থাকে কে? মাইক্রোফিলামেন্ট। আর কি কাজ করে? এটা বলছে লিখে নিও, পেশিতন্তুর সংকোচন প্রসারণ। অবশ্যই তোমরা যখন পেশি চ্যাপ্টারটা পড়বে তোমাদের ফিজিওলজি পার্টে, সেখানে তোমরা মানে ভালো চলন গমন যে চ্যাপ্টারটা আছে তোমাদের ফিজিওলজি পার্টে স্যার পড়াবেন, ওখানে তোমাদের ডিটেলসে আছে যে পেশির নিয়ন্ত্রণে কিন্তু মুখ্য ভূমিকা গ্রহণ করে মাইক্রোফিলামেন্ট। এই যে তন্তুগুলো আছে এই ফিলামেন্টগুলো হচ্ছে পেশিকে চলন এবং গমনের সময় সেগুলোকে প্রসারণ এবং সংকোচন করতে সাহায্য করে। অর্থাৎ আমরা যখন মানে গমন করি বা আমরা হাত পা নাড়াচড়া করি তখন কি হচ্ছে সেই ফিলামেন্টের সাহায্যে পেশিটা সংকুচিত হচ্ছে এবং প্রসারিত হচ্ছে। তাহলে পেশি সংকোচন এবং প্রসারণে সাহায্য করে হচ্ছে কি না মাইক্রোফিলামেন্ট। পেশি সংকোচন ও প্রসারণে সাহায্য করে মাইক্রোফিলামেন্ট। আর কি করে এগুলো? প্রাণী কোষের সাইটোকাইনেসিসের সময় মানে সাইটোকাইনেসিস বিভাজনের সময় সাইটোপ্লাজমে যখন বিভাজন হয় তাকে সাইটোকাইনেসিস বলা হয়। তো এই সময় কি হচ্ছে না প্লাজমা পর্দাতে যে ভাঁজ সৃষ্টিতে সাহায্য করে, অর্থাৎ প্লাজমা পর্দাতে যদি কোনো ভাঁজ সৃষ্টি হয় বিভাজনের সময় তখন সেটা কি সাহায্য করছে না মাইক্রোফিলামেন্ট। ওকে, আচ্ছা মাইক্রোফিলামেন্ট পলিমারাইজেশন ডিপলিমারাইজেশনের মাধ্যমে সাইটোপ্লাজমিক কলোডীয় পরিবর্তন করে, অর্থাৎ পলিমারাইজেশন মানে অনেকগুলো অণু পরপর যুক্ত হতে আবার সেগুলোকে ভাঙতে সাহায্য করে এবং কোষের মধ্যে থাকা যে কঠিন বস্তু কলোইডীয় পদার্থ সেগুলো পরিবর্তন ঘটাতে সাহায্য করে মাইক্রোফিলামেন্ট। ওকে, এবং সিউডোপোডিয়া গঠনের মাধ্যমে অ্যামিবার চলনে সাহায্য করে। অ্যামিবা, এটা যদি অ্যামিবা হয় তাহলে এই যে অ্যামিবার বাইরে এর যে ক্ষণপথ এই ক্ষণপথ গঠনে সাহায্য করে হচ্ছে মাইক্রোফিলামেন্ট। ওকে, এর অনেক কাজগুলো পড়ে নিই তোমরা। আর মাইক্রোফিলামেন্ট আগের দিন পড়েছি আর এই মাইক্রোফিলামেন্ট আজকে পড়ালাম, আর মাইক্রোটিবিউলস আগের দিন পড়েছি, এই দুটোর মধ্যে পার্থক্য করে রাখবে। আচ্ছা প্রোটোপ্লাজম, এই কথাটা বারবার বলেছি, অনেকবার বলেছি। তার আগে বলি প্রোটোপ্লাজম বলেছি কি যে এটা যদি কোষ হয়, এটা কোষের মধ্যে থাকা যে অর্ধতরল জেলির মতো পদার্থ যাকে আমরা বলছি প্রোটোপ্লাজম। আমরা এই জেলির মতো পদার্থকে বলছি প্রোটোপ্লাজম। যে প্রোটোপ্লাজমের মধ্যে কি থাকে? সাইটোপ্লাজম থাকে, যার মধ্যে থাকে সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস বা অন্যান্য কোষীয় অঙ্গাণু, তাই না? এই যে অর্ধতরল যে জেলির মতো পদার্থ এই জেলির মতো পদার্থকে বলা হচ্ছে প্রোটোপ্লাজম। জেলির মতো পদার্থ, তাই না? অর্থাৎ সজীব কোষের মধ্যে যে কোলয়েড জাতীয় পদার্থ থাকে যাকে বলে প্রোটোপ্লাজম। বিজ্ঞানী পার্কিনজি, নামটা মনে রাখবে, বিজ্ঞানী পার্কিনজি তিনি 1839 খ্রিস্টাব্দে এই জেলির মতো বস্তুটার নাম দিয়েছিলেন প্রোটোপ্লাজম। কত খ্রিস্টাব্দে? না 1839 খ্রিস্টাব্দে বিজ্ঞানী পার্কিনজি তিনি জেলির মতো পদার্থটাকে নাম দিয়েছিলেন প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজমের নাম প্রথম কে দিয়েছিলেন? বিজ্ঞানী পার্কিনজি। পরবর্তীকালে বিজ্ঞানী হ্যাক্সলে তিনি প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলে আখ্যা দিয়েছিলেন। দেখো তাহলে পার্কিনজি হচ্ছে তোমার কি করেছিলেন না জেলির মতো অংশ নামকরণ করেছিলেন। পরবর্তীকালে বিজ্ঞানী হ্যাক্সলে
হ্যাক্সলে প্রোটোপ্লাজমকে কি বলেছিলেন, যে জীবনের ভৌত ভিত্তি, দ্য ফিজিক্যাল বেসিস অফ দ্য লাইফ, কি বলেছিলেন, দ্য ফিজিক্যাল বেসিস অফ লাইফ। অর্থাৎ আমরা যদি ইভলিউশন কথাটা টার্মটা ইউজ করি, ইভলিউশন মানে ওই ব্যক্তি, অর্থাৎ ওই ব্যক্তি মানে কিভাবে পৃথিবীতে প্রথম জীবনের অরিজিনেট হয়েছিল, সৃষ্টি হয়েছিল, সেটা ক্লাস 12-এ আছে। তো পৃথিবী যখন সৃষ্টি হয়, প্রথমে তৈরি হয়েছিল একটা মানে বিভিন্ন মলিকিউলসগুলো, বিভিন্ন অণুগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে তারা যোগে মানে মৌলগুলো যোগে পরিণত হয়েছিল, সরল যৌগ জটিল যৌগে পরিণত হয়েছিল, অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়েছিল, সেইগুলো একত্রিত হয়ে সমুদ্রের জলে গভীরে তারা একত্রিত হয়ে কী হয়েছিল, ধীরে ধীরে প্রথম যে জিনিসটা তৈরি করেছিল সেটাই হচ্ছে প্রোটোপ্লাজম। অর্থাৎ বলা যায় যে প্রোটোবায়ন্ট বলা হয়, মানে জীবন সৃষ্টির জন্য প্রথম যে জিনিসটা তৈরি হয়েছিল যাকে বলা হচ্ছে প্রোটোপ্লাজম। মানে এই প্রোটোপ্লাজম থেকে আদিশেল এবং আদিকোষ থেকে আদর্শ কোষের জন্ম নেয়। তাহলে জীবন সৃষ্টির প্রথম দায়ী হচ্ছে তোমার প্রোটোপ্লাজম। ওকে, বিজ্ঞানী হ্যাক্সলে কথা বলেছিলেন। তো এই যে জেলির মতো পদার্থ প্রোটোপ্লাজম হচ্ছে তোমার কি সরল জেলির মতো, এখানে কি প্রোটোপ্লাজম কি দ্বারা গঠিত থাকে, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম। একটু আগেই বললাম, এর আগেও আমি এই কোর্স চ্যাপ্টার পড়ানোর সময় বারবার করে বলেছি প্রোটোপ্লাজম কি, সাইটোপ্লাজম কি, নিউক্লিয়াস কি, কোষ পর্দা কি, কোষ প্রাচীর কি, অনেকবার রিপিট করেছি, তাই বারবার বলছি না। কোষের মধ্যে থাকা যে জেলির মতো যে একটা পদার্থ যাকে বলা হচ্ছে প্রোটোপ্লাজম, এই প্রোটোপ্লাজমের মধ্যে কি থাকে না অর্ধ তরল সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস বর্তমান। ওকে, আচ্ছা তাহলে আমরা কাকে বলবো না প্রোটোপ্লাজমের, কাকে সাইটোপ্লাজম কাকে বলবো, দেখো আবার যদি আমরা সাইটোপ্লাজমের সংজ্ঞা বলি তাহলে কি বলবো, যে এই প্রোটোপ্লাজমের মধ্যে বর্তমান যে নিউক্লিয় পর্দা ও কোষ পর্দার মাঝে অবস্থান করে তাকে বলে সাইটোপ্লাজম। নিউক্লিয় পর্দা এবং কোষ পর্দার মাঝে অবস্থিত যে প্রোটোপ্লাজমের মধ্যে থাকা যে অর্ধতরল অংশ যাকে আমরা বলছি সাইটোপ্লাজম। অর্থাৎ প্রোটোপ্লাজমের মধ্যে থাকে সাইটোপ্লাজম, এটা মাথায় রাখবে। ওকে, দেখো প্রোটোপ্লাজমের যে অংশটি নিউক্লিয় পর্দা এবং কোষ পর্দার মাঝখানে থাকে তাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজমের যে অংশটি নিউক্লিয় পর্দা এবং কোষ পর্দার মাঝখানে থাকে, নিউক্লিয় পর্দা এবং কোষ পর্দার মাঝখানে থাকে যাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। ওকে, এই সাইটোপ্লাজম আমার কি কি অংশ নিয়ে গঠিত, আদর্শ কোষের সাইটোপ্লাজম যে 3-4টে অংশ নিয়ে গঠিত। কি কি দেখো, আমি অনেকবার বলেছি সাইটোপ্লাজম কি, প্রোটোপ্লাজম কি, ওই আগের ক্লাসে অনেকবার হয়েছে। তো এই সাইটোপ্লাজম কি কি অংশ নিয়ে গঠিত, মেনলি এখানে থাকবে ধাত্র অবশ্যই বা ম্যাট্রিক্স, তাই না, যেহেতু এটা অর্ধতরল পদার্থ। আচ্ছা, আদর্শ কোষের সাইটোপ্লাজমে আর কি থাকে, সাইটোপ্লাজমে এক্সোস্কেলিটন বা কি বলা হচ্ছে সাইটোপ্লাজমীয় কঙ্কাল। কঙ্কাল মানে হচ্ছে তোমার এক্সোস্কেলিটন মানে বাইরের স্ট্রাকচারটা। আচ্ছা, আর কি নিয়ে গঠিত, এন্ডোমেমব্রেন তন্ত্র। যারা নতুন ভর্তি হয়েছে তাদের জন্য বলছি, যারা আজকালের মধ্যে ভর্তি হয়েছে বা ক্লাসগুলো করনি তাদেরকে বলছি, এই ক্লাসগুলো কিন্তু হঠাৎ করে বুঝতে পারবে না। মানে এই ক্লাসগুলো তোমরা পুরো চ্যাপ্টারটা করানো হয়েছে, সেল কোষ কী তার বেসিক কথা বলা হয়েছে, জীবনের প্রথম যে উৎপত্তি আদি কোষ সেটার গঠন বলা হয়েছে, আদর্শ কোষের গঠন বলা হয়েছে, কোষ পর্দা বলা হয়েছে, ধীরে ধীরে কোষ অঙ্গাণুগুলো আমরা পড়িয়েছি। তো হঠাৎ করে তোমরা এই ক্লাসগুলো করলে কিন্তু তোমাদের মাথায় হয়তো ঢুকবে না যে হঠাৎ করে কোথা থেকে চলে এলো। তো এই জিনিসগুলোকে বুঝতে গেলে তোমাকে আগে পড়তে হবে আগেরগুলো তোমাকে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, তবে তুমি এগুলো বুঝতে পারবে। তাই বলছি যে যারা নতুন ভর্তি হয়েছে তারা আমার এই যে চ্যানেলটা, এটা তোমরা ওই লিঙ্কে গিয়ে বা এন খাতুন সার্চ করে ওখানে গিয়ে তোমরা সব ভিডিওগুলো পাবে, ওখানে পুরো দেওয়া আছে। তো ওখানে সেল থিওরির ক্লাস 1, 2, 3, 4 পরপর আছে, ওই পরপর ক্লাসগুলো আগে দেখবে, ক্লিয়ার হবে, দেন এগুলো বুঝতে পারবে। ওকে, ক্লাসগুলো করে নিও, ইউটিউবে দেওয়া আছে, নাহলে কিন্তু সমস্যা মানে তোমাদের অসুবিধা হতে পারে। তো দেখো সাইটোপ্লাজম আর প্রোটোপ্লাজমের মধ্যে থাকে সাইটোপ্লাজম, যে সাইটোপ্লাজমের কী কী অংশ, ধাত্র বা ম্যাট্রিক্স, সাইটোপ্লাজমের স্কেলিটন, এন্ডোমেমব্রেন তন্ত্র এবং পর্দাবৃত্ত কোষাঙ্গাণু। তো ধাত্র বা ম্যাট্রিক্সটা কি সেটা দেখবো। ধাত্র কথাটা আমরা অনেকবার পেয়েছি,
সমস্ত কোষীয় অঙ্গাণু পড়তে গেলে গিয়ে আমরা ধাত্র বা ম্যাট্রিক্স কথাটা ইউজ করে থাকি। তো এটা হচ্ছে কি সাইটোপ্লাজমীয়, এই যে কোষের মধ্যে থাকা বলছি সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজমের মধ্যে সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমে ধরো এখানে আছে গলগি বডি, এখানে আছে রাইবোজোম, এটা নিউক্লিয়াস। তো এই তো কোষীয় অঙ্গাণু তো এরা, তো এই কোষীয় অঙ্গাণু বাদ দিয়ে যে সমস্ত কোলয়েডীয় মানে কঠিন বা অর্ধ স্বচ্ছ পদার্থ পড়ে থাকে, অর্ধ তরল সজীব পদার্থকে বলা হচ্ছে সাইটোপ্লাজমিক ধাত্র বা ম্যাট্রিক্স। তাহলে কি বললাম, আদর্শ কোষের সাইটোপ্লাজমের মধ্যে কোষীয় অঙ্গাণুগুলো ছাড়া যে জেলির মতো অস্বচ্ছ বা জেলির মতো নয়, যেগুলো হচ্ছে তোমার অর্ধ তরল সজীব কোলয়েড জাতীয় পদার্থ, অর্থাৎ একটু কঠিন, যেগুলো হচ্ছে কোলয়েড জাতীয় পদার্থ, অর্ধ তরল মানে পুরোপুরি তরল নয়, পুরোপুরি হার্ড নয়, সেই সমস্ত পদার্থকে আমরা বলছি ধাত্র বা ম্যাট্রিক্স। আর এই ধাত্রের মধ্যেই তো কোষীয় অঙ্গাণুগুলো বর্তমান, তাই না? এই ধাত্রের মধ্যে কি থাকে, বিভিন্ন খাদ্যবস্তু থাকে। এই ধাত্র কি করে, বিভিন্ন পদার্থকে সেল মেমব্রেন থেকে বাইরে বের করতে সাহায্য করে, আবার সেল বাইরে থেকে কোনো মানে বস্তুকে সেলের মধ্যে আনতে সাহায্য করে, তাই না? আমরা ধাত্র বা ম্যাট্রিক্সের কথা পড়েছি আগে। এই ধাত্রে কি কি থাকে? এই ধাত্রে থাকে দেখো কোন কোন অংশগুলো, প্রোটিন থাকতে পারে, মানে এই ধাত্রটা গঠিত হয় কি দ্বারা, প্রোটিন দ্বারা। আচ্ছা, প্রোটিন, কার্বোহাইড্রেট, আচ্ছা ফ্যাট, বোঝা গেছে? এই যে ধাত্রের কথাটা আমরা বলছি যে অর্ধ তরল পদার্থ, সেগুলো কি দ্বারা গঠিত, না ধাত্র গঠিত প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেট, এবং এছাড়া বিভিন্ন জল সহ অন্যান্য অজৈব বস্তু। বোঝা গেছে? তাহলে ধাত্র কি, একদম ইজি, সাইটোপ্লাজমের মধ্যে থাকা কোলয়েডীয় যে হালকা অর্ধতরল পদার্থ, যাকে আমরা ধাত্র বলছি। আর সাইটোপ্লাজমিক ধাত্রকে বলা হচ্ছে হাইলোপ্লাজম। এই কটা পয়েন্ট এমসিকিউর জন্য মনে রাখো, মাস্ট। সাইটোপ্লাজমের যে ধাত্রের কথা বলছি, সেই ধাত্রকে বলা হচ্ছে হায়ালোপ্লাজম। এটা এমসিকিউ কোশ্চেন, হায়ালোপ্লাজম মনে থাকবে। সাইটোপ্লাজমের ধাত্রকে বলা হচ্ছে হায়ালোপ্লাজম। 2 নম্বর মনে, বা একে বলা হচ্ছে বা সাইটোসেল। এর আরেকটা নাম আছে যাকে বলা হচ্ছে, দেখো, সাইটোসল। এমসিকিউ কোশ্চেন 2 হচ্ছে সাইটোপ্লাজমের ধাত্রে যে কোষীয় অঙ্গাণু, মানে সাইটোপ্লাজমের মধ্যে থাকা, এটা সাইটোপ্লাজম, আমি কোষ আঁকিনি, সাইটোপ্লাজমের মধ্যে এই যে ধাত্র বর্তমান মানে অর্ধ তরল পদার্থ, যাকে বলা হচ্ছে হাইলোপ্লাজম বা সাইটোসল। তো আর সাইটোপ্লাজমের ধাত্রে এই যে ধরো গলগি বডি, এই যে মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, এই কোষীয় অঙ্গাণু সহ এই ধাত্র বস্তুগুলোকে বলা হচ্ছে ট্রোফোপ্লাজম। তাহলে কি বলছি, 2 নম্বর কোশ্চেন হচ্ছে এইগুলো এমসিকিউর জন্য মনে রেখো। সাইটোপ্লাজমের ধাত্রকে বলা হচ্ছে হায়ালোপ্লাজম। সাইটোপ্লাজমের ধাত্র মানে বললাম যে সাইটোপ্লাজমের মধ্যে থাকা যে অর্ধতরল পদার্থ। সাইটোপ্লাজমের ধাত্রে অবস্থিত কোষ, এটাকে সাইটোসোল, হ্যাঁ, সাইটো দুটো ছয়কার ল, সাইটোসোল দুটো ল, সাইটোসোল মনে রাখবে। সাইটোপ্লাজমের ধাত্রে অবস্থিত কোষ অঙ্গাণু এবং অজীবীয় বস্তুকে বলা হচ্ছে একত্রে ট্রোফোপ্লাজম। মানে এই সাইটোপ্লাজমের মধ্যে যখন এই অর্ধতরল পদার্থ এবং তার সঙ্গে মাইটোকন্ড্রিয়া বা গলগি বডি বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই কোষ অঙ্গাণু সহ যে অর্ধতরল পদার্থ যে একত্রে, এইগুলোকে একসঙ্গে বলা হচ্ছে ট্রোফোপ্লাজম। আর ভ্যাকুয়েলের বাইরে সাইটোপ্লাজমের যে হালকা স্তর থাকে তাকে টোনোপ্লাজম বলা হয়। মানে কোষের মধ্যে ভ্যাকুয়েল কোথায় দেখা যায় সব থেকে বেশি, উদ্ভিদ কোষের মধ্যে, এটা হচ্ছে ভ্যাকুয়েল। ভ্যাকুয়েল কিভাবে তৈরি হয় তোমাদেরকে প্লাস্টিক পড়ানোর সময় বলা হয়েছে, ওকে? নতুনদের বলছি, তোমরা না বুঝতে পারবে না তো আগের ক্লাসগুলো দেখবে, তাহলে বুঝতে পারবে। ভ্যাকুয়েল কোষের মধ্যে থাকে, এই ভ্যাকুয়েলের চারিপাশে যে হালকা এক ধরনের যে স্তর, সাইটোপ্লাজমের স্তর দেখা যায়, যাকে বলা হচ্ছে ট্রোনোপ্লাজম। বুঝা গেছে? তাহলে টোনোপ্লাজম কাকে বলবো, ট্রোফোপ্লাজম কাকে বলবো, হাইলোপ্লাজম কাকে বলবো, এটা অবশ্যই মনে রাখবে। 4 নম্বর দেখো, আর কি সাইটোপ্লাজমের 4 নম্বর হচ্ছে যে সাইটোপ্লাজমের
কোষ যে পর্দা আছে সেই কোষ পর্দার সংলগ্ন স্বচ্ছ অদানাদার স্তরকে বলা হচ্ছে, এগুলো 1 নম্বরে এমসিকিউ জন্য মনে রাখবে, এক্টোপ্লাজম। এক্টোপ্লাজম বোঝাচ্ছি। আর একটা জিনিস আছে যে নিউক্লিয় স্তরের সঙ্গে নিউক্লিয় পর্দাযুক্ত বা পর্দা সংলগ্ন দানাদার অংশকে বলা হচ্ছে, দানাদার স্তরকে বলা হচ্ছে এন্ডোপ্লাজম। এন্ডোপ্লাজম, এই কথাটা আগেও বলেছিলাম যে এক্টোপ্লাজম কি আর এন্ডোপ্লাজম কি, অর্থাৎ সাইটোপ্লাজমের পরিধির দিকে, এই সাইটোপ্লাজমের পরিধির দিকে অবস্থিত অর্ধতরল পদার্থ যেগুলো দানাদার অদানাদার মানে দানাযুক্ত নয়, মসৃণ পদার্থ, যেগুলো বলা হচ্ছে এক্টোপ্লাজম। আর এন্ডো মানে ভিতরের দিকে, তাহলে সাইটোপ্লাজমের ভিতরের দিকে, সাইটোপ্লাজমের ভিতরের দিকে মানে সেখানে কি থাকবে, নিউক্লিয়াস থাকবে। সেই নিউক্লিয়াসের পর্দা সংলগ্ন দানাদার মানে রাইবোসোম হতে পারে, সেই দানাদার আকৃতির বস্তুগুলোকে স্তরকে বলা হচ্ছে এন্ডোপ্লাজম। তাহলে চিন্তা করো যে কোষের মধ্যে কি থাকছে, কিছু কোষ নিউক্লিয় পর্দা সংলগ্ন কিছু দানাদার যুক্ত মানে নিউক্লিয় পর্দা সংলগ্ন দানাদার স্তর থাকছে। এই যে সাইটোপ্লাজমের ভিতরের দিকে নিউক্লিয় পর্দা সংলগ্ন দানাদার যুক্ত স্তরকে আমরা এন্ডোপ্লাজম বলছি। আর বাইরের দিকে মানে সাইটোপ্লাজমের পরিধির দিকে কিছু দানাবিহীন স্তর দেখা যায়, যাদেরকে বলা হচ্ছে কি না এক্টোপ্লাজম। তাহলে এক্টোপ্লাজম এন্ডোপ্লাজমটা করে এমনি রিডিং করে রাখবে। স্ট্রাকচারের মধ্যে বললাম সাইটোপ্লাজমের স্কেলিটন বা কঙ্কাল, এটা কি দিয়ে গঠিত, এটা হচ্ছে তোমার মাইক্রোটিবিউলস এবং মাইক্রোফিলামেন্ট, এই দুই ধরনের অংশ দিয়ে গঠিত, যে সাইটোপ্লাজমের অন্তর্গঠনে একটা আকৃতি প্রদান করে, তখন তাকে বলা হচ্ছে সাইটোপ্লাজমের কঙ্কাল। স্কেলিটন মানে আমরা কি বুঝি, যে খোলক, অর্থাৎ আমরা যদি বলি মস্তিষ্কের গঠন বলি, তাহলে ওই যে আমাদের ব্রেনের চারিপাশে বাইরের দিকে আমরা যে শক্ত খোলক দেখতে পাচ্ছি তাকে আমরা বলছি স্কেলিটন বা কঙ্কাল। ওকে, তো সাইটোপ্লাজমের স্কেলিটন মানে নামটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে সাইটোপ্লাজমের ভিতরে মধ্যে এই কী কী অংশ নিয়ে গঠিত, দুটো জিনিস, একটা হচ্ছে তোমার মাইক্রোফিলামেন্ট, এগুলো কিন্তু খালি চোখে দেখার জিনিস নয়, এগুলোকে অবজার্ভ করতে গেলে মাইক্রোস্কোপের নিচে দেখলে তুমি ক্লিয়ারলি বুঝতে পারবে যে মাইক্রোফিলামেন্ট এবং মাইক্রোটিবিউল, এই মাইক্রোফিলামেন্ট এবং মাইক্রোটিবিউল দ্বারা গঠিত সাইটোপ্লাজমের ভিতরে দিকে যে দৃঢ় একটা অন্তর্গঠন দিয়ে থাকে, সাইটোপ্লাজমের আকৃতি প্রদান করে, তখন তাকে বলা যায় সাইটোপ্লাজমের স্কেলিটন। ওকে, তাহলে মাইক্রোফিলামেন্ট এবং মাইক্রোটিবিউল দিয়ে তৈরি যে দৃঢ় অন্তর্গঠন, যে সাইটোপ্লাজমকে আবার একটা নির্দিষ্ট আকার দিয়ে থাকে, তখন তাকে বলা যায় সাইটোপ্লাজমের স্কেলিটন বা কঙ্কাল। দেখো নেক্সট স্ট্রাকচার বলেছিলাম এন্ডোমেমব্রেন তন্ত্র। এন্ডোমেমব্রেন তন্ত্র হচ্ছে তোমার কি, কোষের সাইটোপ্লাজমে অবস্থিত